গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আনোয়ার পাশার লেখা রাইফেল রোটি আওরাত। আজ তৃতীয় পর্ব। তারা দুজনেই কিছুক্ষণ ঘুরে ঘুরে হলটা দেখলেন, কিন্তু দেখবার কিছু ছিল না। এই দিনটিতে ঠিক যেমনটি দেখবেন বলে প্রস্তুত হয়ে আছেন, সারা ইকবাল হল হয়ে আছে ঠিক তেমনই। কোনো ব্যতিক্রম নেই। ঘরে বারান্দায় ইতস্তত পড়ে আছে কয়েকটি শব, কিন্তু সে নেই, হয়তো বেঁচে গেছে। মীনাক্ষীর এক খালাতো ভাই, 24শে মার্চেও হলে ছিল ছেলেটি। তার খোঁজেই বিশেষ করে হলে ঢুকেছেন ফিরোজ। মীনাক্ষী যা হোক একটা সত্য সান্ত্বনা পাবে এখন। সে যে হলের মধ্যেই মারা পড়েনি, সে কথা এখন সত্য বলেই মনে হচ্ছে। অন্তত মীনাক্ষীর শোকাহত চিত্তকে কিছুটা সান্ত্বনা দেয়া তো যাবে। ছাদের ওপর থেকে শুরু করে একেবারে নিচের তলার ঘরগুলি পর্যন্ত সবটাই যতটা সম্ভব দেখে নেবার চেষ্টা করলেন ফিরোজ, অবশ্য দ্রুত এবং কিছুটা সন্ত্রস্তভাবে। হ্যাঁ, বেশ ভয় করছে। স্ত্রীর ভাইয়ের ব্যাপার না হলে এখানে তিনি ঢুকতেন না। কি করেছে খবিশগুলো হলটাকে! মাঝে মাঝে দু একটা ঘরে বই, কাগজ, বিছানা, বালিশ সবকিছু পুড়িয়ে দেওয়া ছাই ছড়িয়ে আছে। বহু ঘরের দরজা জানলা ভাঙা। দেয়ালের গায়ে কামানের গোলায় তৈরি বিরাট ছিদ্রগুলো তারা দেখলেন। দেখলেন হল অফিসের আসবাবপত্র, খাতা, কাগজ, ফাইল কিছুই আর অবশিষ্ট নেই। তার পরিবর্তে গাদা গাদা ছাই শুধু। সমস্ত মনকেই এমনি ছাই করে সেখান থেকে বেরিয়ে এলেন ফিরোজ। সুদীপ্তর ফ্ল্যাটে ঢুকে দেখেন তিনি খাচ্ছেন এবং ছোট মেয়ে বেলাকে খাওয়াচ্ছেন। কি আশ্চর্য! এখানে বসে সুদীপ্ত খাচ্ছে। ইকবাল হলের মসজিদের ছাদে পড়ে থাকা সবগুলি এখান থেকে দেখা যাচ্ছে। একটা কাক এসে বসেছে সবের উপর। এই দৃশ্য সামনে রেখে খাওয়া যায়? কিন্তু ফিরোজ জানতেন না যে সুদীপ্তর ঠিক মাথার ওপরের ছাদে অমন 20-30টা শব পড়ে আছে। নিচে মরে পড়ে আছেন ডক্টর ফজলুর রহমান ও তার ভাগ্নে কাঞ্চন। সুদীপ্ত সবই জানেন, সবই তার চোখের সামনে ভাসছে, আর তিনি খেয়ে যাচ্ছেন। গত সন্ধ্যায় কিন্তু খেতে পারেননি। সামনের মাঠে অচেনা লাশগুলি তার খিদে নষ্ট করেছিল। অমনি আরও অনেক লাশ আজ তিনি দেখেছেন একেবারে কাছে থেকে, এবং দেখতে দেখতে কি খিদে ফিরে পেয়েছেন। মানুষ কতখানি বিধ্বস্ত হয়ে গেলে এটা সম্ভব, ফিরোজ ভাবলেন। আমিনার সাথে স্বভাবসিদ্ধ কৌতুকটুকুও করলেন না, আর আমিনাও কেবলই একটা চেয়ার এগিয়ে দিয়ে বললেন, ভাই বসুন। কিন্তু বসতে ইচ্ছে করল না। ফিরোজ ঘুরে ঘুরে ফ্ল্যাটটা দেখলেন। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে রইলেন ইকবাল হলের দিকে। ইকবালের স্বপ্নের পাকিস্তানে বাংলাদেশের স্থান ছিল না, অথচ সেই বাঙালি তাদের দেশে ইকবালের নামে হল বানিয়েছে। না না, একে উদারতা বলে না, নিরেট বোকামি এটা। বোকামি করলেই তার খেসারত দিতে হয়, কিন্তু আর না। ভাই চা খান একটু। ফিরোজের চা শেষ হতে হতেই সুদীপ্ত খাওয়া শেষ করলেন। 23 নম্বরে এই বোধহয় তার শেষ খাওয়া। গত পরশু 25শে মার্চের রাতের খাওয়াটাই তার জীবনের শেষ খাওয়া হতে পারত। হয়নি যে সেটা সত্যই একটা কি দৈব ঘটনা, না অর্থহীন ঘটনা। অদ্ভুতভাবে ঘটে যাওয়া অর্থহীন আকস্মিক ঘটনার উপর, দৈব ঘটনার উপর নির্ভরশীল হয়ে যে জীবনকে রক্ষা পেতে হয়, তার মূল্য কতটুকু? না না, ওই জন্যেই তার মূল্য অপরিসীম। কিভাবে কতখানি কতদূর বিস্তৃত অধিকার জীবনের উপর আমার আছে আমি তা জানি নে বলেই তো তার মূল্য আমার কাছে অনেক। সুদীপ্তর জীবনের প্রতি ভালোবাসা সহসা যেন শতধামুখী শ্রাবণের মেঘ হয়ে উঠল। নতুন মাটির বুকে জীবনের নবাঙ্কুর প্রত্যাশায় তার চিত্ত উচ্চারিত হল, বেরিয়ে পড়। 36 ঘন্টার বেশি উপোস থাকার পর বিনা স্নানে দুটো ভাত গিলে নিয়ে বেরোবার জন্য তৈরি হতে 5 মিনিট সময় লাগল না সুদীপ্তর।
আর আমিনা? তিনি তো তৈরি হয়েই ছিলেন। তার সামনে প্রশ্ন ছিল কেবলই তো পালিয়ে বাঁচার। কেবলই যেখানে পালানোর প্রশ্ন সেখানে আবার প্রস্তুতির ঘটা। একটা সুটকেসে জামা কাপড়, টাকা কড়ি ও গয়না এবং একটা ব্যাগে গুঁড়ো দুধের টিন, চিনি ও বিস্কুট। এছাড়া আরেকটা সাইড ব্যাগে ছেঁড়া কাপড়ে জড়ানো কয়েক জোড়া স্যান্ডেল, চিরুনি, দাঁতের মাজন ইত্যাদি কয়েকটা টুকিটাকি জিনিস, আর ছোট ট্রানজিস্টর সেট। আমিনার ক্যারাভান প্রস্তুত। প্রস্তুত মাত্র এই নিয়েই যদি চলে, তবে এতদিন এত কিছু নিয়ে কি ছেলে খেলা করেছেন? বেরোবার মুখে সুদীপ্ত একবার ড্রয়িং রুমে গিয়ে রবীন্দ্রনাথের ছবিখানার দিকে তাকালেন। বইয়ের আলমারির কাছে একবার দাঁড়ালেন। সহসা মনে পড়ল বারান্দার টবে ফুল গাছগুলির কথা। আমিনা তখন ঘরে তালা দিয়ে ফেলেছেন। চাবি চেয়ে নিয়ে ছুটলেন বাথরুমে। পরপর কয়েক বালতি জল এনে ঢানলেন গাছগুলোর গোড়ায়। কতদিন আর ফেরা হবে না ঘরে, ততদিন এরা কে কেমন থাকবে? এই গাছগুলি, আলমারির ওই বইগুলি। বইগুলির দিকে শেষবারের মতো একবার তাকালেন সুদীপ্ত। একজন করুণ রিক্ত ভিখিরির দৃষ্টি তার চোখে। এদের কাউকে সঙ্গে নেওয়া যায় না? কিছুই সঙ্গে নেওয়া গেল না। আমিনার তাড়া খেয়ে আবার ছুটলেন উত্তরের বারান্দায়। আর একবার গাছগুলিকে দেখলেন। এত বিভীষিকার মধ্যেও কি সুন্দর একটি গোলাপ ফুটেছে। বন্ধুর শেষ দান গোলাপটিকে তুলে নিয়ে সুদীপ্ত বুকে ঠেকালেন। কেউ দেখল না তো? পেছন ফিরে দেখেন বেলা এসে দাঁড়িয়েছে তার কাছে। আব্বু, আমি নেব। হ্যাঁ মা, তোমার জন্যই তো। বেলার এক হাতে ফুল দিয়ে অন্য হাতখানি ধরে ধীরে ধীরে বেরিয়ে এলেন সুদীপ্ত। আর আমিনা? তার এত সবের বালাই নেই। তার রান্নাঘরে এখনো 5টা মাগুর মাছ জিয়ানো আছে হাঁড়িতে। আছে সজনে খাড়া, বেগুন, টমেটো, বিবিধ মশলাপাতি আর চাল ডাল তো বটেই। একবারও কোনো কিছুর কথা তিনি ভাবলেন না। একটা সাইড ব্যাগ ঘাড়ে ঝুলিয়ে সুটকেসটা হাতে নিলেন এবং অন্য ব্যাগটা নিতে বললেন বড় ছেলে অনন্তকে। বোধহয় মনে মনে সুদীপ্তর কাণ্ডজ্ঞানহীনতায় ক্ষুব্ধ হয়েছিলেন। এই অভিশপ্ত বাড়িতে কখন কি ঘটে তার ঠিক আছে। আর উনি এখন গাছে পানি ঢালতে বসলেন। ফুল নিয়ে উচ্ছ্বসিত হওয়ার এইটে সময় নাকি? বেশ তো, ফুল নিয়েই তোমরা থাকো, বাক্স পেটরা আমিই বইব। ফিরোজ হয়তো ব্যাপারটা কিছুটা আঁচ করে থাকবেন। তিনি আমিনার হাত থেকে সুটকেসটা একরকম ছিনিয়ে নিলেন। আমাকেও আপনাদের কিছু কাজে লাগতে দিন, এত অকর্মণ্য ভাবছেন কেন? তারা নিচে নেমে এলেন। নিচে দুজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়েছিল একটা অ্যাম্বুলেন্স এবং আরও একটা গাড়ি। ডক্টর ফজলুর রহমানকে তার আত্মীয়রা নিতে এসেছেন। সহসা নিজেকে অত্যন্ত অপরাধী মনে হল সুদীপ্তর। ডক্টর রহমানের আত্মীয়দের কাছে কেবলই খবর পাঠিয়ে তার কর্তব্য সমাধা করেছিলেন। আর কিছুই কৃত্য ছিল নাকি? সারা নীলক্ষেত এলাকার সকলের অপরাধ নিজের ঘাড়ে নিয়ে নীরবে মাথা নত করলেন সুদীপ্ত। উপস্থিত আগন্তুকদ্বয়ের একজন ফিরোজকে চিনতেন। তিনি বিস্ময় প্রকাশ করলেন। আপনি এখনো আছেন ঢাকায়? ইয়াহিয়ার গত সন্ধ্যার বেতার বক্তৃতার পর সত্যিই আওয়ামী লীগের কোনো সক্রিয় সদস্যের পক্ষেই আর পাক কবলিত এলাকা নিরাপদ নয়। কিন্তু এই মুহূর্তে ফিরোজ নিজের নিরাপত্তার কথা ভাবছিলেন না। দেশের এত মানুষ ওরা মারল, এর কোনো একটা প্রতিশোধ গ্রহণ করা কি এতই অসম্ভব? কাকে ওরা ছেড়ে কথা বলেছে? বস্তির সাধারণ মানুষ থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবধি সর্বশ্রেণীর মানুষের প্রতি ওদের সমান আক্রোশ। অতএব কেবলই আওয়ামী লীগার বলে বিশেষ করে কোনো বিপদ অনুভব করার কারণ তো এখনও তিনি দেখতে পাচ্ছেন না। তিনি বললেন, এই প্রশ্ন তো আমি আপনাকেও করতে পারি। ওদের খায়েশ তো দেখছি সকলকেই নির্মূল করার। এটা ঠিক বলেছেন, কিন্তু শয়তানদের খায়েশ এবার মেটাতে হবে ভালো করে। দরকার হলে ওপারে চলে গিয়ে সেখান থেকে ভালো করে তৈরি হয়ে এসে ব্যাটাদের বাঙালি হত্যার খায়েশ মেটাতে হবে। দরকার হলে ওপারে যেতে হবে, একটা মত।
আরও একটা মতো ছিল, সেটা তৃতীয় কণ্ঠে শোনা গেল। খদ্দরের পাঞ্জাবি পরা ছিপছিপে দৃঢ় চেহারার ভদ্রলোকটি বললেন, যা কিছু করতে হবে দেশের ভেতরে থেকে। দেশকে মুক্ত করার জন্য দেশ ছেড়ে পালানোতে আমরা বিশ্বাসী নই। দুটি মত পরস্পর বিরোধী, কিন্তু তা হলেও তর্কের অবকাশ বা ইচ্ছে কোনোটাই কারোর ছিল না। সঙ্গের একজন লাশ আনতে গেছেন ওপরে, এরা তাদের অপেক্ষায় আছেন, এবং মানসিক অবস্থা যে স্তরে আছেন তাতে দু একটা মন্তব্যের অতিরিক্ত কিছুর সাধ্য তাদের ছিল না। তাছাড়াও বিশ্বাস অবিশ্বাস নিয়ে কোনো কিছু ভাববার অবকাশ তখন সাধারণ মানুষের ছিল নাকি? প্রাণ ভয়ে ভীত মানুষ যে যেদিকে পেরেছে পালিয়েছে। কোথায় কোন দিকে পালাচ্ছি সে বিবেচনাও তারা বহু ক্ষেত্রে করেনি। নীলক্ষেত আবাসিক এলাকা ছেড়ে বেরোবার সময় সদর রাস্তায় তারা ডক্টর খালেকের গাড়ির মুখোমুখি হলেন। সুদীপ্তকে দেখে হাত ইশারায় গাড়ি থামাতে বললেন ডক্টর খালেক। দুটো গাড়ি পাশাপাশি হতেই খালেক সাহেব গলা বাড়িয়ে দিলেন। অগত্যা এদিক থেকেও যতটা সম্ভব গলা বাড়াতে হলো সুদীপ্তকেও। কিন্তু ডক্টর খালেক নিজের কোনো কথা বললেন না। তার ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়েছেন, ভাই ও ভাইঝিদের সন্ধান এখনো পাননি, সেসব কথাও চেপে গেলেন। অবশ্য কয়েকদিন পরে খালেক সাহেবের মুখেই সুদীপ্ত সব শুনেছিলেন। কিন্তু এখানে আজ শুনলেন ছোট্ট একটা প্রশ্ন, আপনার খবর কি? কোনো মতে বেঁচে গেছি, তবে ডক্টর ফজলুর রহমান বাঁচেননি। ছাদের উপর বস্তির লোক মারা গেছে বিস্তর, সারা 23 নম্বর একেবারে তছনছ করে ছেড়েছে। আশ্চর্য, ডক্টর খালেক ইতিপূর্বেই এসব শুনেছেন। তিনি মন্তব্য করলেন, আপনাদের দুর্ভাগ্যের কারণ হচ্ছে আপনাদের বিল্ডিংয়ের ছাদে উঠে একজন ইপিআর আমাদের পাক বাহিনীর উপর গুলি করেছিল। আমাদের কথাটা খট করে কানে বাজল সুদীপ্তর। ফিরোজেরও। পাক বাহিনী এখনো আমাদের। কপালে দুঃখ তাহলে এখনো কিছু আছে। ফিরোজ খালেকের অপরিচিত হলেও এ কথা শুনে চুপ থাকতে পারলেন না। সরাসরি দৃঢ়স্বরে প্রতিবাদ জানালেন, কে বললে আপনাকে এ কথা? প্রত্যক্ষদর্শীর মুখে শোনা। তিনি নিজে দেখেছেন ছাদে একটা ইপিআরের লাশ পড়ে থাকতে। আমিও তো নিজে গিয়েছিলাম ছাদে, সুদীপ্ত সঙ্গে সঙ্গে বলে উঠলেন। ওই রকম কিছু তো দেখিনি। আপনি চিলেকোঠার ছাদে উঠেছিলেন? সেইখানে ছিল। উফ, কি ঘোরেল রে বাবা! সাধারণত চিলেকোঠার ছাদে কেউ উঠবে না, অতএব ওইভাবে সাজানো হয়েছে গল্পটাকে। কিন্তু সুদীপ্ত সেখানেও যে উঠে দেখেছেন, সেখানে ছিল সেই বাপ ছেলে একসাথে। বাপ তার বুকের নিচে লুকিয়ে বাঁচাতে চেয়েছিলেন আপন প্রাণপ্রিয় পুত্রকে। নিজের শরীরকে ঢালের মতো করে ছড়িয়ে দিয়েছিলেন পুত্রের ওপর। সেই অবস্থাতেই গুলিবিদ্ধ হয়েছেন তারা। গুলি বাপের শরীর ভেদ করে গিয়ে ঢুকেছে ছেলের বুকে। সুদীপ্ত যখন দেখেন, তখনও বাপ বুকে জড়িয়ে আছেন ছেলেকে। সেই দৃশ্য সামান্য কয়েক ঘন্টা আগে দেখা। ওদেরই কেউ ইপিআরের লোক নাকি? সুদীপ্ত হতবাক হয়েছিলেন বিস্ময়ে, এবং বিস্ময় কাটিয়ে কিছু বলার আগেই ডক্টর খালেক পুনরায় বলে উঠলেন, যেখানে সেনাবাহিনীকে প্রতিরোধ করা হয়েছে কেবল সেখানেই তারা হামলা করেছে। সেনাবাহিনীকে সেজন্য বিশেষ দোষ দেয়া যায় না। তাই নাকি? ফিরোজ বললেন, ইকবাল হল জগন্নাথ হলের ছাত্ররাও সেনাবাহিনীকে বাধা দিয়েছিল নাকি? তারা লাঠি নিয়ে তাড়া করেছিল বুঝি? ফিরোজের ব্যঙ্গোক্তি খালেক সাহেব গায়ে মাখলেন না, অথবা তা বুঝবার বোধই তার নেই। তিনি বলে ওঠেন, ওরে বাবা, কি যে বলেন! রাইফেল, হাত বোমা, অ্যাসিড বাল্ব এইসবের ডিপো ছিল ওই দুটি হল। মর্টারও ছিল কিছু কিছু। সেনাবাহিনী হল থেকে সেসব উদ্ধার করেছে। কোনো অপরিচিত ব্যক্তিকে সহসা কোনো কড়া কথা শোনানো যায় না, অন্তত ফিরোজ পারেন না শোনাতে। কণ্ঠে প্রবল বিরক্তি প্রকাশ করে তিনি শুধু বললেন, এইসব গাঁজা বিশ্বাস করতে বলেন, বলেই গাড়িতে স্টার্ট দিলেন। নিউ মার্কেটের চৌমাথার মোড়ে তাদের গতিরুদ্ধ হল। সামনের 2-3খানা গাড়ি দুজন পাকিস্তানি সৈনিকের নির্দেশে দাঁড়িয়ে গেছে। অগত্যা তাদেরকেও দাঁড়াতে হল। পেছনে এসে পরপর দাঁড়ালো কয়েকটি গাড়ি। অতঃপর সৈনিক দুজন এসে প্রত্যেক গাড়ি থেকে পুরুষ আরোহীদের নামাতে শুরু করল। অগত্যা নামতে হল সুদীপ্ত ও ফিরোজকেও। সকলকে সার করে দাঁড় করালো তারা রাস্তার পাশে।
প্রায় 20-25 জন। একজন সৈনিক এসে গুনতে শুরু করল, 1, 2, 3, 11, 12। ব্যাস, আর দরকার নেই। এই 12 জন বাদে আর সবাই গাড়িতে গিয়ে ওঠো। সুদীপ্ত ছিলেন 13 নম্বরে, 14তে ফিরোজ। অতএব রেহাই পেয়ে তারা চলে এলেন। কিন্তু ওই 12 জন, তুম লোক রাস্তার জঞ্জাল সাফ করো। গাড়ি হাঁকিয়ে চলা মানুষ, কে কোন মর্যাদার লোক কে জানে। সবকে এখন রাস্তার জঞ্জাল সাফ করতে হবে। পায়ে হাঁটা মানুষের সংখ্যা কিছুক্ষণ আগেও অনেক ছিল, এখন যথেষ্ট কম, এবং এখনই ওদের খেয়াল হয়েছে রাস্তার জঞ্জাল সাফ করতে হবে। জঞ্জাল সাফ মানেই সেই মাজার ভেঙে ফেলতে হবে। মাজার? কয়েকদিন আগে সুদীপ্ত মাজার দেখেছিলেন। সন্ধ্যার দিকে নিউ মার্কেটে যাচ্ছিলেন সামান্য কেনাকাটার জন্যে। মোড়ের ভিড়টাকে তিনি ঠিকই লক্ষ্য করেছিলেন, কিন্তু চিরকালের অভ্যাস মতোই ভিড় এড়িয়ে অন্যদিকে সরে যাচ্ছিলেন। সহসা কানে এলো, আপনারা মাজারে যে যা পারেন দান করে যাবেন। এই রাস্তার মাঝখানে মাজার? অগত্যা দাঁড়াতে হলো। ভিড়ের কাছে এগিয়ে দেখেন সত্যি সত্যি চৌরাস্তার ঠিক কেন্দ্রস্থলে পাশাপাশি দুটি কবর। বালি ও ইট পাথর সংগ্রহ করে সত্যকার কবরের মতো করেই বানানো হয়েছে। তার উপর শক্ত কাগজের দুটো সাইনবোর্ড, একটাতে নাম লেখা ইয়াহিয়া খান, অন্যটাতে জুলফিকার আলী ভুট্টো। একটা লোককে, বোধহয় সে ফকির হবে, সেবায়েত সাজানো হয়েছে। সে মাঝে মাঝে চিৎকার করছে, আপনারা যে যা পারেন মাজারে দান করে যাবেন। বাহ, কৌতুকটা জমিয়েছে বেশ তো। এই না হলে বাঙালি? গুপ্ত কবি ঠিকই লিখে গেছেন, এত ভঙ্গবঙ্গদেশ তবু রঙ্গ ভরা। সেদিন ভারী পুলকিত হয়েছিলেন সুদীপ্ত। আজ সকালে সদ্য ঘুম ছাড়া শয্যায় সেদিনের কথা সুদীপ্তর মনে হল। সেই মাজার সাফা করার জন্যে গতকাল গাড়ি থেকে নামিয়ে কাজে লাগানো হয়েছিল ভদ্রলোকদেরকে। কুলি মজুর লাগানো যেত না? কেয়া বাত, কাজে লাগানো হয়েছে বাঙালিকে। তারই মধ্যে আবার ভদ্রলোক কুলি মজুর ভেদাভেদ করতে হবে নাকি? কথাটা সুদীপ্ত গতকালই গাড়িতে আসতেই ফিরোজের কাছে তুলেছিলেন। মানুষের কার কি মর্যাদা সেটা বিচার না করেই, কি যে বলো। সুদীপ্তকে শেষ করতে না দিয়ে ফিরোজ বলে উঠেছিলেন, জানো না রক্তপায়ীদের কাছে সব মানুষই সমান। বিছানা ছেড়ে কিছুতেই আজ উঠতে ইচ্ছা করছে না, কিন্তু ফিরোজ তো উঠে গেছেন। শূন্য ঘরে সুদীপ্ত একটি শপথ নিতে চাইলেন মনে মনে। এইসব যা ঘটে গেল তা ভেবে কিছুতেই মন খারাপ হতে দেওয়া হবে না। ভেবে কি লাভ? হ্যাঁ, কাজ করতে হবে। দেশের জন্য এখন কত কাজ করার বাকি, কিন্তু তিনি কি করবেন? তাই তো, কি যে করা যায়। জানলা দিয়ে কি সুন্দর রোদ এসে পড়েছে মেঝে। কতকাল জানলা দিয়ে এমন রোদ আসেনি। তার পরিবর্তে এসেছে গুলিগোলা আর ধোঁয়ার কুণ্ডলী। শ্বাসরুদ্ধকর সেই প্রভাতে জীবনকে তবু পরিত্যাজ্য মনে হয়নি তো। ঠিক কি যে মনে হচ্ছিল তার কোনো নাম নেই, তবে তার সমগ্র সত্তাকে যা আঁকড়ে ধরেছিল তার নাম আর যাই হোক নেতিবাচক কিছু নয়। কিছুতেই এ কথা একবারও মনে হয়নি যে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে তার মৃত্যু প্রতীক্ষা করছে। মৃত্যুর মুখে দাঁড়িয়েও মানুষ মৃত্যুকে অবিশ্বাস করে। 25 রাতে, না তো, রাত তখন কত? প্রায় 2টার কাছাকাছি। অতএব 26 মার্চ তখন। এই 26 মার্চের রাতে ওরা যখন ঘরে ঢুকল, তখন কি মনে হয়েছিল আমি সেই সুদীপ্ত মাত্র কয়েক সেকেন্ড পর আর জীবনে নেই, আছি মৃত্যুর রাজ্যে? কি আশ্চর্য! সৈনিকগুলো সামান্য মাথা হেঁট করে খাটের নিচে আর তাকাল না। তাকাতো যদি, হয়তো মরে যেতাম। হয়তো মরে যেতাম, সুদীপ্ত ভাবলেন। ভাবনার মধ্যে মানুষ অলৌকিক রূপকথার দেশেও বেরিয়ে আসতে পারে, কিন্তু বিশ্বাসের বেলায় পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে অনেকে পদক্ষেপে ইচ্ছুক হবে না। আমি মরে যাচ্ছি কথাটা ভাবতে পারে মানুষ,
কিন্তু কখনো বিশ্বাস করতে পারে না। সৈনিকগুলো যখন একেবারে ঘরের ভেতরে এসে দাঁড়াল, আবার ওই কথা, না, ওইসব আর ভাবব না। বলতে বলতেই বিছানা ছেড়ে লাফিয়ে উঠলেন সুদীপ্ত। সকালের চায়ের টেবিলে একজন নতুন মানুষকে দেখা গেল, হাসিম শেখ, সম্পর্কে ফিরোজের ভাগ্নে। বয়সে ফিরোজের চেয়ে সামান্য ছোট। ভদ্রলোকের মা হচ্ছেন গ্রাম সুবাদে ফিরোজের বোন। বাল্যকালে বাপ মারা গেছেন, ফলে তিনি লেখাপড়া বেশি দূর চালাতে পারেননি। আইএ পাশ করে পুলিশের চাকরিতে ঢুকেছিলেন। সেই 25-এর রাতে তিনি ছিলেন রাজারবাগে। পাকিস্তানিদের সাথে সেই রাতের অসম সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। এখন সেনাবাহিনীর রোষ দৃষ্টি এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু এত সকালে কেউ আসে কিভাবে? প্রশ্নটা মনে উদিত হতেই সুদীপ্ত ঘড়ির দিকে তাকালেন। তাই তো, 9টা যে বাজে। হ্যাঁ, তা 9টা হতে পারে বই কি। ঘুম কি তার এখন ভেঙেছে? 8টার দিকে কারফিউ উঠে গেছে এবং প্রায় সঙ্গে সঙ্গেই ভদ্রলোক পথে বেরিয়েছিলেন। পথে বেরিয়ে মামা সে কি বিপদ! মুসলিম লীগের হরমুজ মিয়ার সঙ্গে দেখা। সেই হরমুজ মিয়া যে বর্তমানে লীগ নেতার নির্দেশে সেনাবাহিনীকে আওয়ামী লীগের লোকেদের এবং হিন্দুদের বাড়িঘর ও দোকান চিনিয়ে বেড়াচ্ছে। এসব কামে সে খুব যোগ্য লোক। হাসিম শেখকেও সে চিনেছিল ঠিকই। সামনে সে দাঁত বের করে বলেছিল, আরে হাসিম শেখ মালুম হতেছে, রাজারবাগ তো আসা হইল কখন? হাসিম শেখ কিঞ্চিত ঘাবড়ে গেলেই হয়েছিল আর কি। তিনি ঘাবড়াননি। সঙ্গে সঙ্গে উর্দু ভাষায় মুখ খিস্তি করে গাল দিয়ে উঠেছিলেন। উর্দু ভাষায় ভারী সুন্দর মুখ খিস্তি করা যায়। এ শালে শুয়ার কা বাচ্চা, उल्लू का पट्टे, कम वक्त मरदूद, तो हासिम शेख कहता किसको? मैं आताउल्ला खान हूं, खुद कानपुर से आने वाला है हसीम, तेरा बाप का माफिक बेईमान और गद्दार नहीं। হাসিম শেখ তখন একজন বিহারীর ছদ্মবেশে ছিলেন। তার উপরেই অপরূপ উর্দু ভাষার চাবুক। হরমুজ মিয়া সোজা কুকুর বনে গিয়েছিল। বিস্তর লেজ নেড়েছিল এবং আতাউল্লাহ খানের তোয়াজ করেছিল। চায়ের পেয়ালার সঙ্গে হাসিম শেখের পরিবেশিত সেই হরমুজ বৃত্তান্ত সকলেই উপভোগ করলেন। হাসিম শেখ প্রশংসা পেলেন সকলের। ভাগ্যিস তিনি উর্দুটা বলতে কইতে পারেন ভালো এবং ভালো উপস্থিত বুদ্ধি রাখেন। বুদ্ধিমান হাসিম শেখ আর একটা প্রসঙ্গ তুললেন। ফিরোজকে বললেন, আপনারও এখানে আর থাকা চলবে না মামা। জামাতে ইসলাম ও মুসলিম লীগের সঙ্গে সেনাবাহিনীর সলা পরামর্শ চলছে শুনলাম। এটাকে ওরা দ্বিতীয় ইন্দোনেশিয়া বানাতে চায়। কিরকম? 4 শ্রেণীর মানুষ ওরা দেশ থেকে নির্মূল করবে, বুদ্ধিজীবী, আওয়ামী লীগের, কমিউনিস্ট আর হিন্দু। চমৎকার প্ল্যান। আওয়ামী লীগ খতম হলে অন্যান্য বামপন্থী দলগুলিকে কমিউনিস্ট মানে নাস্তিক কাফের আখ্যা দিয়ে দুদিনেই ঠান্ডা করে দেয়া যাবে। বুদ্ধিজীবী সাবাড় হলে বেহুদা স্বাধীন চিন্তার বালাই দেশে থাকবে না। আর দেশকে হিন্দু শূন্য করতে পারলে তাদের সহায় সম্পত্তি পূর্ব বাংলার পেয়ারা দালাল দোস্তদের মধ্যে বিলিয়ে দিয়ে তাদের আনুগত্যকে পাকাপোক্ত করে নেওয়া যাবে। কি মজা! এক ঢিলে মরবে কতগুলো পাখি। কিন্তু পাখি মারা কি অতই সহজ? ফিরোজ তার চিন্তাকে একটু অন্যদিকে সরিয়ে নিলেন। অন্য কোণ থেকে গোটা ব্যাপারটা একটু তলিয়ে দেখ না। দেশের মধ্যে বুদ্ধিজীবী আছেন কতজন, সঠিক হিসাব কারোর জানা নেই। তবে দেশের শতকরা 80% জনগোষ্ঠী যে আওয়ামী লীগের সমর্থক সে তো নির্বাচনেই বোঝা গেছে। তার সঙ্গে 1 কোটি হিন্দু ও কমিউনিস্টগণ যুক্ত হলে সংখ্যাটা কত দাঁড়ায়? ফিরোজ তাই বললেন, তাহলে তো 50টা ইন্দোনেশিয়া করেও কুল পাবে না। তাছাড়াও সুদীপ্ত বললেন, ইন্দোনেশিয়ার মতো এখানে তো চারপাশে সমুদ্র নেই, অতএব চারপাশ থেকে ঘিরে ধরে বসে বসে মারবার সুযোগ তারা পাবে কি করে? কথাটা বলতে বলতেই সুদীপ্ত একবার চট করে কয়েকদিন আগের একটি সন্ধ্যায় ঘুরে এলেন। বিশ্ববিদ্যালয় ক্লাবের একটি সন্ধ্যা। তার সহকর্মী বন্ধু আহমেদুল হক সেদিন এই ইন্দোনেশিয়া প্রসঙ্গে কথা বলছিলেন।
যে বিদেশি রাষ্ট্রের গোপন হস্তক্ষেপের ফলে ইন্দোনেশিয়াতে এমন নৃশংস কাণ্ড ঘটে গেছে, বাংলাদেশেও তাদেরকে বর্তমানে অত্যন্ত সক্রিয় মনে হচ্ছে। এ নিয়ে আশঙ্কা প্রকাশ পেয়েছিল সেদিন। ওরা এত নির্মম পশু, আমাদের দেশের 1 কোটি লোকের জীবনের বিনিময়েও ওদের যদি কিছু উপকার হয়, ওরা তাকে স্বাগত জানাতে কুণ্ঠিত হবে না। কি চায় ওরা? চায় এখানে সামরিক ঘাঁটি নির্মাণের জন্য খানিকটা জায়গা। সেটা দিলে বাংলার লাভ না ক্ষতি সে বিচার করে বাংলাদেশের রাজনীতিবিদরা আর বুদ্ধিজীবীরা। অতএব সেই রাজনীতিবিদ আর বুদ্ধিজীবীদের খতম করো। ঠিক এই ধরনের কোনো প্ল্যান 25শে মার্চের পশ্চাতে থাকতেও পারে। সুদীপ্তর এখন মনে হল ঠিকই বলেছিলেন বন্ধুবর আহমেদুল হক। বামপন্থী চিন্তাধারা তো চিরদিন ওই সামরিক আঁতাতের বিরোধী। ওদের শেষ ভরসা ছিল আওয়ামী লীগ, কিন্তু শেখ সাহেবকে ওরা চিনতে ভুল করেছিল। ওদের ফাঁদে দেখা যাচ্ছে তিনি পা দিলেন না। অতএব আওয়ামী লীগকে খতম করার জন্য ওরা এবার দেখবেন ইয়াহিয়াকে লেলিয়ে দেবে এবং সেই সঙ্গে উৎখাত করে ছাড়বে বামপন্থী দলগুলোকেও। এসব রাজনীতির ঘোরপ্যাচ সুদীপ্ত ভালো বোঝে না, অতএব চুপচাপ ছিলেন তিনি। কিন্তু সকলেই চুপ ছিলেন না। পক্ষে বিপক্ষে নানা কথা উঠেছিল। হক সাহেবকে সমর্থন করে যা বলা হয়েছিল তার মধ্যে যুক্তি ছিল, সেই সম্ভাবনা অস্বীকার করা যায় না। সেজন্য বামপন্থী দলগুলো মনে হয় বর্তমানে শেখ সাহেবের সঙ্গে এক প্ল্যাটফর্মে আসতে চাইছেন। বিপদটা তারা টের পেয়েছেন। কিন্তু বামপন্থীরা যে শেখ সাহেবকে বরাবর সমর্থন করে যাবেন সে আশা করবেন না। বর্তমানে সংকট কাটিয়ে উঠলেই দেখবেন ওরা শেখ সাহেবের পেছনে লাগবে। এইভাবে নানা জনে নানা কথা বলেছিলেন। আলোচনা সুদীর্ঘ হয়েছিল। ক্লাব প্রাঙ্গণের সায়ংকালের আড্ডায় এমন কত আলোচনাই তো হয়। কোনোটা তার মনে থাকে, কোনোটা থাকে না, কিন্তু ওই কথাটা সুদীপ্তর মনে থেকে গেছে। এখন সব দিক থেকে সুবিধা হয় এখানে জামায়াতে ইসলামকে ক্ষমতায় বসাতে পারলে। ওদেরও লাভ, পাকিস্তানেরও লাভ। গোটা বাঙালি জাতিকে ধর্মের আফিম দিয়ে বুঁদ করে রেখে ওরা সবাই ওপার থেকে বসে বসে মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবে। এসব কথা এখন হাসিমের কথার সঙ্গে মনে মনে মেলাচ্ছিলেন সুদীপ্ত। কিন্তু ফিরোজ ভাবছিলেন হরমুজ মিয়ার কথা। হরমুজ মিয়া তাহলে এখন এই কামে নেমেছে? হরমুজ মিয়াদের কথা ভাবতেই ফিরোজ বলে উঠলেন, জানো, আমাদের প্রধান শত্রু পাকিস্তানিরা তত নয় যত হচ্ছে এই দেশীয় দালালরা। এদের আগে খতম করা দরকার। এই শালাদের জন্যই বাঁদির বাচ্চা আইব্বা গত 10 বছর আমাদের উপর গোলামের জোয়াল চাপিয়ে রাখতে পেরেছে। কি দুঃসাহস! গোটা বাঙালি জাতিকে পশ্চিম পাকিস্তানের। মীনাক্ষী কখন ঘরে ঢুকেছিলেন এবং এদের কথা শুনছিলেন। পুরুষ জাতটাই কেমন যেন। এই দুঃসময় একটু আল্লাহকে ডাকো তোমরা, তা না কে বাঁদির বাচ্চা কে কি, এইসব আলোচনায় তোমাদের কি দরকার? ওই করে কি তোমরা বিপদে পার পাবে? তিনি সুদীপ্তর কথার মাঝখানে বাধা দিয়ে বলে উঠলেন, আপনারা কেবলই ঘুরে ফিরে ওই একই আলোচনা করছেন কেন বলুন তো? সকলেই প্রায় সচকিত হলেন। তাই তো, ঘুরে ফিরে ওই একটি বিষয়কে নিয়ে আমরা সকলে যে চিটে গুড়ে পিঁপড়ের মতো জড়িয়ে আছি দেখি। কিন্তু একটি পিঁপড়ে সেখান থেকে সরে আসার ক্ষমতা কতখানি? সুদীপ্ত বললেন, শরীরে ক্ষত থাকলে হাত যে বারে বারে সেখানেই যেতে চায় ভাবি। এবং তাতে হাতের অপরাধ হয় না, কোনো অপরাধ নেই। খোলা গায়ে চলতি হাওয়ার স্পর্শ পেতে পেতে একটু যদি ঘুম আসে। কিন্তু হাওয়া বিষাক্ত হলে খোলা গায়ে থাকা বিপজ্জনক। সারা শরীর বিষে দগ্ধ হতে পারে। শহরের যে অবস্থা, তাতে যে কোনো সময় যে কোনো বিষয় আলোচনার অপরাধে তাদের দগ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বৈকি। মীনাক্ষী ভাবি ঠিকই বলেছেন, আমাদের আলোচনা কিছুটা সংযত হওয়া উচিত। কিন্তু কিসের সংযম? সারা দেশে এখন বাঙালি জাতিকে অমোঘ ঐতিহাসিক মোড় পরিবর্তনের পালা চলছে। এ কি তোমার আমার ব্যক্তি জীবনের কোনো পছন্দ অপছন্দ নিয়ে কথা? যুক্তির সিংহদ্বারে এখনই যদি আমরা যথেষ্ট সক্রিয় হতে না পারি, আমাদের ভবিষ্যৎ অস্তিত্বের চেহারাটা তাহলে কেমন হবে? কেউ আমাদের ক্ষমা করবে? মা ভই, কোনো ভীতি সংকোচে আমরা যেন আত্মকেন্দ্রিক হয়ে না পড়ি। আমাদের এখন মন্ত্র একটি, আমরা নিজের কথা ভাবব না। আমাদের লক্ষ্য হবে দেশ।
দেশের জন্যে সংগ্রাম। খাওয়া শেষ হলে হাসিম শেখ স্বদেশের জন্য তাদের সংগ্রামের কাহিনী শোনালেন। রাজারবাগ এলাকার 25শে মার্চের সংগ্রাম। সাধারণ সেপাইরা সেনাবাহিনীর সঙ্গে কি যুদ্ধে পারে? হাসিমরাও শেষ পর্যন্ত পারেননি। কিন্তু বিনা বাধায় পাকিস্তানিরা সারা ঢাকা শহরকে লণ্ডভণ্ড করে দেবে, এমন কলঙ্ক থেকে তারা জাতিকে রক্ষা করেছেন। এবং তাদেরকে রক্ষা করেছেন আশেপাশের অধিবাসীরা। আশ্রয় আহার তো দিয়েছেনই, ছদ্মবেশ ধারণের বস্ত্রখণ্ডটুকুও দান করেছেন। তাতে বিপদ ছিল না? যদি পাকিস্তানিরা টের পেত? হ্যাঁ, মরতে হতো, কিন্তু মৃত্যুকে কেউ ভয় করছে নাকি? ছেলে যদি মৃত্যু বয়ে নিয়ে ঘরে ফেরে, মা কি সেই মৃত্যু ভয়ে ছেলেকে দুয়ার থেকে ফিরিয়ে দেন? সেই অষ্টাদশী জননী হাসিম শেখকে ফিরিয়ে দেননি। ট্যাঙ্ক থেকে কামানের মুহুর্মুহু গোলাবর্ষণে অতিষ্ঠ হয়েই তাদেরকে ভাবতে হয়েছিল, চলো সরে পড়ি। সরে পড়াই তো বুদ্ধিমানের কাজ তখন। ভয় ভীতির কথা নয়। মরে লাভ কি? তখনই মরব যখন ওদের কাউকে মারার ক্ষমতা হাতে থাকবে। ওই শালাদের মতো কামান চালাতে শিখে তখন সামনে আসব এবং দেখব শালাদের যুদ্ধের কত শখ। এখন এখানে থাকলে সেরেফ মরতে হবে। ভেবে চিনতে ঠিক সময়েই তারা পালিয়েছিলেন। কিন্তু ছদ্মবেশ দরকার তো। পুলিশের পোশাকে তো মাথা বাঁচিয়ে পালানো যাবে না। তাছাড়া ভোর হয়ে আসছে, দিনের বেলাটা কোথাও লুকিয়ে কাটাতে হয়। অতএব যে যেখানে পেয়েছিলেন আশেপাশের বাড়িতে ঢুকে পড়েছিলেন। বেশি কিছু ভাবনা চিন্তার সময় কারোর ছিল না। সামনে যেখানে সুবিধা পাও ঢুকে পড়ো। হাসিম একটা গলির মধ্যে একটি একতলা বাড়ির দরজার কড়া নেড়েছিলেন খুব জোরে জোরে। কারো সাড়া নেই। অনেকক্ষণ পর সাড়া মিলল। জানলার একটি কপাট একটু ফাঁক হল। একটি রমণীর কণ্ঠের প্রশ্ন শোনা গেল, কে? আমি রাজারবাগ পুলিশের লোক মা, একটু আশ্রয় দেবেন? আশ্রয় দেয়া মোমেনার পক্ষে ভারী শক্ত ছিল। ঘরে তিনি একা রমণী, একটি শিশু কন্যা বুকে নিয়ে পড়ে আছেন। স্বামী কাজ করেন সংবাদপত্র অফিসে। রাত 10টার দিকে ঘরে ফেরার কথা ছিল, কিন্তু ফেরেননি। সেই এক দুশ্চিন্তা, তার উপর এই কেয়ামত রাত্রি। কে কোন উদ্দেশ্য নিয়ে আসে তা কি বলা যায়? কিন্তু লোকটি তাকে মা বলেছে। পাকিস্তানিরা আমাদের মেরে ফেলবে মা, বাঁচান। মোমেনা আর থাকতে পারেননি, দোর খুলে দিয়েছিলেন। আশ্রয় পেয়েছিলেন রাজারবাগ পুলিশের হাসিম শেখ। বাড়িতে এই রমণী শুধু একা। হাসিম সংকুচিত হয়েছিলেন। একা একজন যুবতী স্ত্রীলোকের বাড়িতে আর কোনো বেগানা পুরুষের স্থান হবে কি করে? না, তা হওয়া উচিত। তার স্বামী কিংবা কোনো আত্মীয় জানতে পারলে? হাসিম তাই চলে আসতে চেয়েছিলেন। আপনার বোধহয় অসুবিধা হবে মা, আমি না হয় যাই। মা ডেকেছ না? তারপরও যদি অসুবিধার কথা ভাবতে পেরে থাকো, তবে তোমার যাওয়াই উচিত বাছা। তাই তো, বাড়িতে ছেলে থাকবে, তাতে মায়ের আবার সুবিধা অসুবিধে কি? ওই নিয়ে কোনো প্রশ্ন তোলাই তো লজ্জার কথা। হাসিম একটু লজ্জা পেয়ে গেলেন। মেয়েদের বয়সটাই কি সব? ভদ্রমহিলা তার চেয়ে কয়েক বছরের ছোটই হয়তো হবেন। কি স্বচ্ছন্দে তবু মায়ের আসনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিঞ্চিত বিস্ময় এবং প্রবল ভক্তিতে অভিভূত হয়েছিলেন হাসিম শেখ। হাসিম তার জীবনের কাহিনী এই নতুন মাকে শুনিয়েছিলেন এবং তাকে গ্রামের বাড়িতে তার জন্মদাত্রী জননীর কাছে নিয়ে যেতে চেয়েছিলেন। ঢাকা শহরের এই অবস্থায় কারো কি আর এখানে থাকা উচিত? তা উচিত নয়, এবং স্বামীকে ফেলে মোমেনাও নিরাপত্তা সন্ধানে সরে যাওয়া উচিত বিবেচনা করেননি। মোমেনা বারবার বলে দিয়েছেন, তুমি বাচ্চা দা পিপল অফিসে গিয়ে তোমার বাবার খোঁজ নিয়ে আমাকে জানিয়ে যাবে। কোথায় যে তিনি গেলেন আল্লাহ। ফিরোজ শুধালেন, তারপর খোঁজ পেয়েছ সেই ভদ্রলোকের? পেয়েছি মামা, তিনি বেঁচে নেই। কিন্তু কি করে যখন সেই খবর নিয়ে যাব?
দেখা গেল বলতে বলতে হাসিমের চোখে জল এসেছে। তিনি জামার প্রান্ত দিয়ে চোখ মুছে নিলেন। অনেকক্ষণ কোনো কথা জোগাল না কারো মুখেই। হাসিম একটু পরে বললেন, আমরা যদি ওই রাজার বাগেই হানাদারদের খতম করতে পারতাম, তাহলে এই মাকে দুঃখ থেকে বাঁচাতে পারতাম। তা হয়তো পারতেন, কিন্তু মা তো ওই একটি নয়, এবং সবার উপরে স্বদেশ মাতা। হ্যাঁ, সবাই মিলে এই মাকে বাঁচাতে হবে, ভিক্ষে করে নয়, যুদ্ধ করে, তারপর কর্মে একনিষ্ঠ হয়ে। সেটা সব বয়সেই হওয়া যায়, কিন্তু যুদ্ধ, হায়, যুদ্ধের বয়স কি আছে? অধ্যাপক সুদীপ্ত শাহীন তার বয়সের হিসাব করলেন। হ্যাঁ, 40 পেরিয়ে গেছে। তবু তো রক্তে অস্ত্র ধারণের চঞ্চলতা সুদীপ্ত অনুভব করলেন। মেঘের তমসা কেটে সূর্যের দীপ্তি পেল তার চিন্তার কিশলয়গুলি। মনে হল জীবনের যদি কোনো মূল্য থাকেই, তবে মৃত্যুরও মূল্য আছে। তা না হলে দুটোই সমান অর্থহীন। বেঁচে থাকার জন্য মৃত্যুকে এড়াতে চাইলে সে মৃত্যু একদিন নিঃশব্দে তোমার জীবনের বিপুল ব্যর্থতাকেই শুধু ঘোষণা করতে আসবে। কিন্তু কথা কি শুধু ওইটুকুই? এত মৃত্যুর মুখে বাঁচতে চাওয়াটাই তো একটা প্রহসন। এই প্রহসনটাই অসহ্য। মরবার ভার অন্যকে দিয়ে নিজে নেব কেবল বেঁচে থাকার দায়িত্ব, এমন ভাড়ামি থেকে নিজের পবিত্র আত্মাকে যেন রক্ষা করতে পারি। একটা প্রতিজ্ঞা সুদীপ্তর মধ্যে প্রার্থনার পবিত্রতা পেল। ফিরোজ তখন শুধাচ্ছিলেন, তোমরা অনুমান কতক্ষণ লড়েছিলে? হবে 3-4 ঘন্টা। ওরা প্রথমে কয়েকজন এসেছিল সাধারণ অস্ত্র নিয়ে। আমরা তখন তাদের প্রায় সকলকেই সাবার করে ফেলি। বাকি কয়েকজন প্রাণ ভয়ে পালিয়ে যায়। পরে যখন ট্যাঙ্কার কামান নিয়ে আসে, তখনই তো হার মেনে পালাতে হলো আমাদের। খালি রাইফেল হাতে ট্যাঙ্ক ও কামানের সামনে আমরা দাঁড়াই কি করে বলুন তো? তা ঠিক। সেজন্য দেশবাসী ওদেরকে কাপুরুষ বলবে না, বরং চিরদিন ওদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ফিরোজ শোধালেন, এখন তুমি করবে কি? এভাবে লুকিয়ে বাঁচবে কতদিন? না, এখানে তিনি লুকোতে আসেননি, এসেছেন কিছু টাকার জন্যে। শেখ সাহেব বলেছিলেন 28 তারিখে মাইনে পাওয়া যাবে, কিন্তু তার আগেই তো বিপর্যয় ঘটে গেল। বিধবা মা পথ চেয়ে আছেন, ছেলে টাকা পাঠাবে। হ্যাঁ, নিশ্চয়ই তা সে পাঠাবে। আপনার কাছে মামা কিছু টাকার জন্য এসেছি। মায়ের হাতে সেই টাকাটা দিয়ে আমি তারপর দেখব কোনখানে গেলে ওই পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করার জোটা পাওয়া যাবে। এরপরেও তোমার যুদ্ধ করার শখ আছে বাবা? কেন থাকবে না? আমি ভয় পেয়েছি মনে করেন? আমাদের কত ভাই বন্ধুকে ওরা মেরে ফেলল, মা বোনের ইজ্জত নিল, আমরা তার শোধ নেব না? খোদার কসম, আমার মায়ের কসম, আমাদের রক্তের কসম, আমরা এর শোধ নেবই নেব। বাহ, ভারী সুন্দর তো। কত সরল অথচ সঠিকভাবেই এরা সমস্যাটাকে বুঝেছেন, আর তার সমাধানের জন্য মনোবল কত দৃঢ়। কিন্তু তথাকথিত বুদ্ধিজীবী হলে? ইতিমধ্যেই সে ধরনের বুদ্ধিজীবীদের কিছু পরিচয় সুদীপ্ত পেয়েছেন। কি ভয়াবহ মানসিকতা! আমাদের ভেবে দেখতে হবে কেন এই অবস্থাটার সৃষ্টি হলো। কোন একটা অবস্থার সৃষ্টি হয় কেন? কে এর জন্যে দায়ী? যত শয়তানই কমিউনিস্টরা, ওদের প্ররোচনাতে লোক সব খেপে গেল। তা না হলে ওদের সাথে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছানো যেত। শেখ সাহেব তার দাবি কিছু ছেড়ে দিয়ে একটা আপোষ করলে আখেরে ভালো হতো। যা ভুল তিনি করেছেন, ইত্যাদি কত মন্তব্যই তো গত দুদিনে সুদীপ্তর কানে গেছে, আর কানে আঙুল দিয়ে পালাতে ইচ্ছা করেছে। সেই পণ্ডিত মন্যদের পাশে এই হাসিম শেখকে এখন তো বন্ধু বলে বুকে জড়িয়ে ধরতে হয়। আমাদের ভাই বন্ধুদের ওরা মেরেছে, মা বোনের ইজ্জত নিয়েছে, আমরা তার শোধ নেব। হ্যাঁ, এটাই তো এখনকার উপযুক্ত কথা। শেখ সাহেব কেন আপোষ করলেন না, এই প্রশ্নকে নিয়ে মনে মনে নেড়ে চেড়ে এক ধরনের বিলাসিতাই চলে। সিরেফ বিলাসিতা, কেননা ওই প্রশ্নের বাস্তব ভিত্তি একেবারে নড়বড়ে।
প্রথমত শেখ সাহেবের সঙ্গে ইয়াহিয়ার কি আলোচনা হয়েছে কেউ তোমরা তা জানো না। কেবল তোমরা ইয়াহিয়ার মুখে ঝাল খেয়ে বলছ শেখ সাহেব একেবারে কঠিনভাবে গোঁ ধরে আলোচনার মাধ্যমে সমাধানকে অসম্ভব করে তুলেছিলেন। শেখ সাহেব বড়ই অনমনীয় হয়েছিলেন, কথাটা যদি মেনে নিই তবুও তো প্রশ্ন থাকে। গত 23-24 বছর নমনীয় হয়ে থেকে বাংলাদেশের কী লাভটা হয়েছে শুনি? যথেষ্ট আপোষ করা গেছে, যথেষ্ট সমঝোতার মনোভাব দেখানো হয়েছে। তার পরিবর্তে তোমরা কি পেয়েছ? পেয়েছ বিরামহীন শোষণ চালু রাখার উপযোগী একটা শাসন কাঠামো। শেখ সাহেব কেন আপোষ করলেন না? মনে মনে এই প্রশ্ন তুলে এক ধরনের বুদ্ধিজীবী এখন তড়পাচ্ছেন। আর হাসিম শেখ কর্তব্যে উদ্বুদ্ধ হচ্ছেন এই ভেবে, কেন আমাদের মা বোনের সর্বনাশ করবে ওরা? খোদার কসম, আমার মায়ের কসম, আমাদের রক্তের কসম, এর প্রতিশোধ নেব। গল্পকথনই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আনোয়ার পাশার লেখা রাইফেল রুটি আওরাত, আজ 3য় পর্ব। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।